এরিসের ভাঙা কণ্ঠের আহাজারিতে নদীর পাড় ভাঙার মতো ভাঙল তুষারের বুক। চেহারা তার বরাবরের মতো নির্লিপ্ত, অথচ চোখ দুটো যেন নীরব হাহাকারে বিভীষিকা। এরিস আবারও ছেলেকে গুটিয়ে নিল বুকের ভেতর। তারপর বিধ্বস্ত নয়নে দৃষ্টিপাত করলো রক্তাক্ত মেঝেতে নিথর হয়ে পড়ে থাকা মৃত নেকড়েটার দিকে। এটা বোঝো, এরিসের বোঝো, জীবনের সবচেয়ে বিশ্বস্ত এই সহচরকে ভাগ্যের পরিহাসে সেই ছোট্টবেলায় পেয়েছিল এরিস, আর আজ কতটা নির্মম ভাবে না হারিয়ে ফেলল। এরিসের হয়ে লড়তে লড়তে অবশেষে এই পৃথিবী ছাড়লো সে। আর আসবে না বোঝো কোনোদিন, পায়ের কাছে ঘেঁষে নেউচে বিড়ালের মতো লেজ নাড়বে না, মিশনের সময় সঙ্গ দিবে না, বিপদের ঢাল হবে না, ফিরবে না আর সে কোনোদিনও না। ইয়াসকে কোলের মধ্যে নিয়ে পরাস্ত কদমে বজর দিকে এগিয়ে গেল এরিস। অতঃপর হাঁটু গেড়ে বসে ওর রক্তাক্ত লোমশ শরীরটাকে হাত বুলিয়ে দিল শেষবারের মতো। নিস্তেজ ফ্যাকাশে চোখের পাতায় নীরব হাত ছুঁয়ে ফিসফিস করে আপনার। Bravo. You did great today. Now rest in peace. রাতের অন্তিম প্রহরে অবিরাম তুষারপাত হচ্ছে। ঝিরি ঝিরি বৃষ্টির মতোই চলছে তার অক্লান্ত বর্ষণ। আমানিশার আকাশটা পাতালপুরীর মতো অন্ধকার। আধার রজনী সেই গাছ ছমছমে অন্ধকার ফুঁড়ে হাসপাতালের করিডোরে এসে দাঁড়ালো এক অবয়ব। শরীর তার রক্তে ভেজা একাকার। পরিধেয় বসন থেকে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে রঞ্জিত ধারা। পিছের কাজটা আড়াআড়ি ভাবে দুটো দাগ ক্ষত, রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে সেখানটায়। পায়ে গতি ধীর, শান্ত, হাঁটতে পারছে না ঠিক করে। দেখে মনে হচ্ছে এই মাত্রই রক্তপুকুরে স্নান সেরে এসেছে সে। এটা একটা প্রাইভেট ক্লিনিক, মাধবের অধীনে পরিচালিত। তার উপর মাফিয়া বস সিলগালা করে দিয়েছে পুরো এরিয়া। চেনা পরিচিত মানবাধিত হসপিটালের এরিয়ার মধ্যে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। ফলস্বরূপ নিষিদ্ধ জনমানব শূন্য চতুর্দিক। রাত বাতির আলো ছায়ায় অজানা এক নিঃসঙ্গতা খেলা করছে সমগ্র করিডোর জুড়ে। সেই নিঃসঙ্গ আলো ছায়াকে পেছনে ফেলে ভারী ক্লান্ত পদক্ষেপে সামনে এগুলো আগন্তুক। যেতে যেতে বজ্র অনীহা নিয়ে ছুঁড়ে ফেললো হাতে থাকা রক্তাক্ত চাপাতিটাকে। অন্য হাতের রিভলভারটা তখনও হাতেই ছিল। করিডোরের শেষ মাথায় গিয়ে থমকালো তার পদক্ষেপ। অবশেষে গন্তব্যে পৌঁছলো সে। পাশ করে দরজা আগুন ঠেলে নীরবে ঢুকে পড়ল একটা কাঁচ আবৃত কেবিনের ভেতর। মাফিয়া বস ঢুকতে ভেতরে উপস্থিত নার্স দুটো মাথা নুইয়ে তাকে সম্মান প্রদর্শন করে হুড়মুড়িয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। এরিস শূন্য চোখে তাকালো এক পল, তারপর দৃষ্টি ঘুরিয়ে এগিয়ে গেল সম্মুখে। ওই তো ঈশানী আসার রক্তশূন্য ওই বেডের উপর শুয়ে আছে। দু হাতে তার অসংখ্য ছোট ছোট বড় ব্যান্ডেজ, কপালেও তাই, মুখের উপর অক্সিজেন মাস্ক। অবজারভেশনে মনিটর থেকে ভেসে আসা স্পন্দনের চিপচিপ শব্দ যেন সোজা কিরিসের বুকে বেঁচছে। মনে হচ্ছে জন্মান্তরের দূরত্ব ওদের। এই দূরত্ব সহ্য হয় না এরিসের, অসহ্য লাগে ভীষণ। হৃদয়টা ছটফট করে অনুতাপের স্ফুলিঙ্গে। বিদগ্ধ হয় মাফিয়া বস। ধীরে ধীরে মানবের শিউরে গিয়ে দাঁড়ায় সে। রক্ত মাখা ক্লান্ত শরীরটা একটুখানি ঝুঁকে পড়ে। রমণীর ফ্যাকাশে নিষ্প্রাণ চেহারা প্রতিটি স্তরে ঘুরে ফিরে দৃষ্টি গিয়ে স্থির হয় তার নিস্পন্দন নয়নে। ক্ষণকালের নির্লিপ্ততা ভুলে গানের কাছে অধৈর্যে হিসিয়ে ডেকে উঠে এরিস। প্রেম আমার, আমি এসেছি, তোমার অরণ্য, একবার দেখবে না? নিস্তেজ ঈশানী তখনও আত্মমগ্নতায় বিভোর। চোখ খুলে না সে। একই সুরে আবারও ডেকে উঠে এরিস। আমি প্রতিশোধ নিয়েছি। তোমার একমাত্র ভয় সুইট ডেমনের অস্তিত্ব আমি চিরতরে পৃথিবী থেকে মুছে দিয়েছি। ও আর আসবে না তোমাকে ভয় দেখাতে, কোনো দিনও না। বিপরীতে প্রান্ত তখনও নিঃশব্দতা বিরাজমান। এরিস গিবা তুলল এবার। রমণীর পেলব কপালে অধৈর্য অবুজের মতো বললাম, জান, মে আই কিস ইউ ওয়ান্স? বিলিভ মে, একটু কষ্ট দেবো না, জাস্ট ওয়ান্স, ওকে? এরিস ইউফান বরাবরের মতো বেপরোয়া নিয়ন্ত্রণহীন হাসি কথা ব্যতিক্রম নয়। অনুমতির ধার ধারল না সে।
আলতো হাতে অক্সিজেন মাস্কটা সরিয়ে সাকুরার বিবর্ণ মুখের পানে চেয়ে রইল কিয়ৎক্ষণ। পরপর কোনরূপ ইঙ্গিত ব্যতীত অতৃপ্ত ঠোঁট জোড়া চুম্বুকের মতো গিয়ে আছড়ে পড়ল রমণীর শুষ্ক পুরন্ত ঠোঁটের ভাঁজে। তৃষ্ণাত চাতকের মতোই কয়েক মুহূর্ত মাতকীয় ঘোরে ডুবে রইল মানব। রুগ্ন সরলতার উচ্ছপুচ্ছে অবাধে বিচরণ চালালো তার রুক্ষ উষ্ঠধর। আদরে আদরে সিক্ত হয়ে উঠল, ঠিক যেন প্রথম প্রেমের উষ্ণ আলিঙ্গন। কেন যেই মুহূর্ত অনুভব করলো মেয়েটা সামান্য নড়ে উঠেছে, তখনই যেন ভাবোদয় হলো। নিজস্ব অনুভবে লাগাম টানলো মাফিয়া বস। দৃষ্টি তুলে তাকাতে দেখলো ক্ষীণ চোখ মেলে ওকে দেখছে মেয়েটা। গভীর সমুদ্রের মতো নীলাভ নয়ন জোড়া কেমন ধূসর নিষ্ক্রিয় দেখাচ্ছে, যেন চোখের তারায় প্রাণ নেই। এলিশ এক নজর পরখ করলো মির্জাকে। দেখতে গিয়েই কথা বলার শক্তি লোপ পেল তার, অথচ কিছু একটা বলার উদ্যোগে অস্থির হয়ে আছে হৃৎপিঞ্জর। একটু সময় নিল এলিশ। ক্ষণকালের সেই নিঃশব্দ ভেদ করে জীবের জগায় গাল ছিল সে। লম্বা শ্বাস চাল, পরপরই ধ্বনিত হলো তার অশ্রুরুদ্ধ কণ্ঠস্বর। I love you. I love you, Sakura. More than everything. You hear me, right? I love you. নিজের প্রেমিক সত্তার কাছে আত্মসমর্পণ করতে করতে দু হাতের অঞ্জলিতে ঈশানীর চিবুক আঁকড়ে ধরল এরিস। ঈশানীর জীবনের বহু আকাঙ্ক্ষিত বাক্য এটি, অথচ মুখ ফুটে প্রত্যুত্তর করার শক্তি কিংবা সামর্থ্য কোনোটি তার মাঝে অবশিষ্ট নেই। চোখ ছাপিয়ে কেবল এক ফোঁটা বেদনা অস্ত্র গড়ালো রমণীর পরিতৃপ্ত চাহনিতে। সে দৃষ্টি রাখলো অরণ্যর দু চোখে। কয়েক মুহূর্ত সেভাবে অতিবাহিত হলো, শুধুমাত্র চোখের মেলবন্ধনে ডুবে রইল দুজন। তারপর কি জানি কি হলো, আচমকা লম্বা একটা শ্বাস পেল ঈশানী, তারপর আরো একটা। এরপরই হঠাৎ পাল্টে গেল অভিব্যক্তি। চোখের পলকে ছটফট করে উঠল শরীর তার, বেড়ে গেল শ্বাস প্রশ্বাস, দম বন্ধ হয়ে যেতে লাগলো। ইলিশের বাহু বন্ধন থেকে থাকা অবস্থাতেই অদ্ভুতভাবে হাত পা ছুটতে লাগলো রমণী। যেন ভীষণ কষ্ট হচ্ছে, তেমন ভাবে দু হাতে বেডশিট খামচে ধরে হোঁচট খেতে লাগলো এপাশ ওপাশ। এখন দৃশ্য দেখা মাস হিসির খুলছে, কেঁপে উঠল প্রকম্পিত হাতে ঈশানীর চিবুক ছুঁল সে, অস্থির হয়ে শুধ হলো। কি হয়েছে? জানো কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? প্রত্যুত্তর করার মতো ফুসরত নেই ঈশানের। অযাচিত যন্ত্রণায় গলা কাটা মুরগির মতো ধরফর করতে লাগলো মেয়েটা। শরীর তার অদ্ভুত রকম গরম হয়ে উঠল, সমস্ত ত্বক ঝলসে যাবে যেন। দফায় দফায় ছটফটানির মাঝে হুট করে নাক মুখ চিরে গল গল করে রক্ত বেরিয়ে এলো ঈশানের। এলিশের দু হাত ভরে উঠল, বাকৃত হয়ে অসহায়ের মতো থাকিল সে প্রেয়সীর রক্ত রঞ্জিত দিশেহারা মুখের পানে। যেন কথা বলতে ভুলে গিয়েছে, সে সঙ্গে ভুলেছে সমস্ত অনুভব। রমণীর গম রাঙা ত্বকের আকর্ষণীয় রং ক্রমশ নীলবর্ণে ছেয়ে গেল। অজস্র দুশ্চিন্তার মাঝে গলা ফেরে ডাক্তার আর নার্সকে ডাকতে লাগলো এলিশ। তন্মধ্যে হঠাৎ থেমে গেল ছটফটানি, আকস্মাৎ নিস্তেজ হয়ে গেল মোম জ্বালা নরম পাথরটা। তারপর স্রোত তরঙ্গের ন্যায় হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল সমস্ত শরীর। পরিশেষে পশ্চিম আকাশে অস্তমান সূর্যের মতোই ধীরে ধীরে বুঝে গেল তার নীলাভ নিখাত দু নয়ন। এলিশের মনে হলো ঈশানীর খুব গরম লাগছে। এই কাজ আবৃত বদ্ধ করে বোধহয় দম বন্ধ হয়ে আসছে সাকুরার। সহসাই তড়িৎ হাতে ঈশানীর শরীরে স্যালাইন, ক্যানোলা, আইভি লাইন, পালস অক্সিমিটার সব কিছু টেনে হিসড়ে খুলে ফেলেছে। অতঃপর রমণী নিস্তেজ শরীরকে পাজা খুলে করে ছিটকে বেরিয়ে এলো কেবিন থেকে। বাইরে বেরিয়ে খুব বেশি দূর এগুতে যেতেই পারল না ইরিস। অজস্র আঘাত ভরপুর ক্ষতবিক্ষত শরীরটা সায় দিল না আর তার কৃতকর্মে। ফলস্বরূপ করিডোরে মেঝেতে ঈশানী সমেত হাঁটু গেড়ে বসে পড়ল এরিস। একটু সময় নিয়ে মির্জাকে আলগোছে শুইয়ে দিল মেঝেতে। মাথাটা তুলে রাখলো শুয়ে উরুর উপর। চারিদিকে তুষার ভেজা কনকনে ঠান্ডা হাওয়ায় নিমিষে জমে গেল সুর। অথচ ঈশানীর বিন্দু সম ভ্রুক্ষেপ নেই, তাতে নেই কোনো তোড়জোড়। সে আগের মতোই শুয়ে আছে স্বামীর কোলে। এরিস নিজের ঠান্ডা হাতটা ওর গালে ছোঁয়ালো। এবার হালকা ঝাঁকিয়ে নরম স্বরে ডাকল, সাকুরা, এই সাকুরা, ভালো লাগছে এবার?
দেখো ঠান্ডা পড়েছে, তোমার ফেভারিট স্নোফল। এই মেয়ে চোখ খোলো, দেখছো না কেন? ঈশানীকে ডাকতেই এরিসের কথা জড়িয়ে আসে। মেয়েটার এমন নির্লিপ্ততার পিছন রেখে যায় ও। তৎক্ষণাৎ ধ্বনিত হয় মাফিয়া বসের ক্রোধান্বিত কণ্ঠস্বর। আমাকে রাগিও না একদম, মেরে ফেলবো কিন্তু। ইউ নো না দ্যাট আই হেট প্র্যাঙ্ক, তবুও কেন করছো এমন? হতাশ হয়ে থামলো একটু, ফের নতুন উদ্যমে ছুড়ে দিল হুঙ্কার। ফাক, স্পিক আপ ঈশানী, স্পিক আপ। জীবনে প্রথমবারের মতো ঈশানীর নাম ধরে গর্জে উঠে এরিস। তবুও সেই রমণী বাক্যহীন, নির্জব অসার হয়ে ভেঙে চুরে এরিসের কোলের কাছে পড়ে আছে আহস্তার শরীর। এই দৃশ্যে উন্মাদ হয়ে উঠল মাফিয়া বস। বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে ভীষণ। দম বন্ধ হয়ে আসছে। প্রচণ্ড ঠান্ডার মাঝেও ঘেমে নিয়ে একাকার হলো শরীর। অগ্নিদগ্ধ পতঙ্গের মতোই অস্থির হয়ে উঠল এরিস। উথাল পাথাল ভাবনার হতলে হারিয়ে গেল নিজস্বতা। আজ বহু বছর বাদে চোখ দুটো জলে পরিপূর্ণ হলো তার। এরিস ব্যগ্র আওয়াজে বলল, তুই বলেছিলি না আমার সাথে থাকবি, আমার সঙ্গে ফেরারি হবি, গোটা পৃথিবী হারিয়ে গেলেও তুই আমার হয়ে থাকবি। তাহলে এখন কেন কথা বলছিস না? কেন চোখ খুলছিস না? Why can't you speak up, damn it? এত চিৎকার, এত আহাজারে পরেও একটা টোর শব্দ করলো না মেয়েটা। শুনলো না মাফিয়া বসের সেই আকুতি। অবাধ্যের মতো শুয়ে রইল নিঃশব্দে। ইলিশ আর নিজেকে ধরে রাখতে পারল না, ফের ভেসে এলো তার আত্মচিৎকার। তুইও বেইমানি করলি, তোর জন্য সব ছাড়লাম আর তুই আমাকে ছেড়ে গেলি, এভাবে নিঃস্ব করে দিলি আমায়। এভাবে এর চেয়ে সহজ কিছু ছিল না? ছুরি দিয়ে বুকটাতে ছিন্ন ভিন্ন করে দিতিস, নয়তো গুলি করে মারতিস। এভাবেই কেন ঈশানী? ওয়াই? নিস্তব্ধ রাতের হাহাকার যেন করিডোরের চতুর্দিকে প্রতিধ্বনি হলো। উন্মাদ মস্তিষ্ককেই হারলো এরিসের। আবারও ধ্বনি হলো সেই কাতর স্বীকারোক্তি। ঈশানী, আই লাভ ইউ। ভীষণ কাতর শোনালো তার দাম্ভিক গর্জন। স্বার্থপর ঈশানী প্রত্যুত্তর করে না, তবুও মাফিয়া বসের এহেন নমনীয়তা দেখে উৎকণ্ঠায় হেসে উঠছে না। তার পেলব চেহারা ক্রমশ বিবর্ণ হয়ে উঠেছে। এরিস আহার মেনে নিতে পারল না এই নির্জীবতা। প্রচণ্ড মানসিক চাপে মস্তিষ্কটা ফেটে পড়ল তার অজ্ঞতায়। এইদিকে ওইদিকে নাচে রিভলভারের ট্রিগার টেনে সোজা তুলে ধরল নিজের কপালে। হৃদায়ত জ্ঞানচন্দ্র হয়ে দুনিয়ার সকল আক্ষেপ নিয়ে চিৎকার করে বাক্য ছুড়ল। দিস ফাকিং লাভ। ঠাস। অতঃপর বহুক্ষণে সেই নিঃশব্দ ভেদ করে করল পরপর দুটো গুলি ছোড়ার বিকট আওয়াজ। এরিস একজন দক্ষ স্নাইপার, তার নিশানা ভুল হবার নয়। সহসাই বুলেট দুটো কপাল বিদীর্ণ করে সোজা মস্তিষ্কে ঢুকে গেল তার। ফুরিয়ে যাওয়া প্রদীপ শিখার মতোই ধপ করে নিভে গেল অন্তরের ঝড়। নিস্তব্ধ রাতে জানালো গুলির আওয়াজে থরথর করে কেঁপে উঠল পুরো হসপিটাল। ততক্ষণে ডাক্তার, নার্স সব দিকে দিক শূন্য হয়ে ছুটে এসেছে টপ ফ্লোরে। করিডোরে জড়ো হতেই সকলে একসঙ্গে মুখোমুখি হলো সেই মর্মান্তিক দৃশ্যের। সমগ্র মেঝেতে রক্তের জোয়ার। ঠিক তার মাঝখানে একটা নিস্তেজ রমণী শরীরের উপর ভগ্ন ইমরাতের মতোই ধীরে ধীরে ধসে পড়ছে এক পুরুষ রক্তাক্ত শরীর। পুরুষটি আর অন্য কেউ নয়, স্বয়ং মাফিয়া বস প্রিস্কা। পাইথন লিডার এরিস ইভানকে এমন বিধ্বস্ত নিতর হয়ে পড়ে যেতে দেখে সকলে নিঃশ্বাস আটকে গেল। মুহূর্তটা যেন ওখানে থমকে গেল। কয়েক ন্যানো সেকেন্ডের ব্যবধানে এরিসের নিতর শয্যা লুটিয়ে পড়ল ঈশানীর নরম বুকের উপর। নিভু নিভু ঝাপসা চোখে প্রেয়সী মুখটাকে শেষবারের মতো দেখে নিল মাফিয়া বস। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। আসন্ন মৃত্যুর এক অভাবনীয় যন্ত্রণা ছটফট করছে শরীর। তখনও নিজের ওপর নিদারুণ উপহাস করে হাসলো মানব, মনে মনে আওড়ালো, কোনো এক বিধ্বংসী দুপুরে তুমি বলেছিলে আমার দুর্বলতাই আমাকে ধ্বংস করে দেবে, নিঃশেষ করে ছাড়বে। আজ তাই হলো। আমার দুর্বলতা আমাকে ভেঙে চুরে নিঃশেষ করে দিল। সমগ্র দুনিয়া থেকে চিরতরে মুছে গেল আমার অস্তিত্ব। কেবল দুর্বলতার জন্যই ধ্বংস হয়ে গেল মাফিয়া বস।
অবশেষে জিতে গেলে তুমি সাকুরা, জিতে গেল তোমার অভিশাপ। নিজের রক্তমাখা হাত বাড়িয়ে রমণীর স্ত্রীয় হাতটাকে মুষ্টিবদ্ধ করে নিল এরিস। মুখায়ব জুড়ে ভেসে উঠল পরিতৃপ্তি শীতল ছায়া। অতঃপর ধীরে ধীরে আধার নেমে এলো তার দু চোখের পাতায়। বুক চিরে বেরিয়ে গেল ফাঁকা এক দীর্ঘশ্বাস। তুষারের অপারেশন শেষে শীঘ্রই ওটি থেকে বেরিয়ে টপ ফ্লোরের দিকে ছুটে এসেছে মাধবেই। এখানে এসে সামনে দৃশ্য দেখা মাত্র পিলে চমকে গেল তার। এভাবে চোখের সামনে শেষ হয়ে গেল দুটো মানুষ, অথচ আশেপাশে কেউ ছিল না। এত অসম্ভব। হতাহতের মতো চারিদিকে যে নার্সগুলোকে ডাকলো সে প্রথমে। কয়েকজন মাথা নত করে এগিয়ে আসতে অস্থির হয়ে প্রশ্ন ছুড়ল সে। অপারেশন সাকসেসফুল হওয়ার পরেও এত কিছু হলো কি করে? কোথায় ছিলে তোমরা সব? অনেক মাফিয়ারাই তো আহত হয়েছে আজ, যার দরুন সবাই ব্যস্ত সময় পার করেছিল। তার উপর শেষ রাত হওয়ায় কেবিনের নার্সের চোখ লেগে এসেছিল খানিক। কিন্তু এরিস যখন করিডোরে থেকে ঈশানী সমেত বেরিয়ে এলো তখনই ওরা স্ট্রেচার নিয়ে ছুটে এসেছিল। কিন্তু আসতে না আসতে কয়েক সেকেন্ডের ব্যবধানে মাফিয়া বস যে এমন কিছু করে বসবে তা বোধহয় স্বপ্নেও ভাবেনি তারা। থমথমে চেহারা নিয়ে ফের দৃষ্টি করলো মাথফেই। অসার হয়ে মেঝেতে শুয়ে থাকা এরিসের দিকে চেয়ে ব্যথাতুর কণ্ঠে বিড়বিড়ালো স্বাগতিক করল সে। হোয়াই রিস্কা? তখনই আরো দুজন নার্স হুড়মুড়িয়ে বেরিয়ে এলো কেবিন থেকে। জলদি পায়ে এগিয়ে গিয়ে মাধবের মুখোমুখি হলো তারা। জোরে জোরে শ্বাস ফেলে রুদ্ধশ্বাসে জানালো, স্যার, স্যালাইনে ড্রাগ পুশ করা হয়েছে। নর্মাল কোনো ড্রাগ নয়, ইরসাইরেন্স। নার্সের কথা শোনা মাত্র স্তম্ভিত হয়ে পড়লো মাধবে। এক নিমিষে চোখ কপাল উঠে গেল তার। মেডিকেল সায়েন্স বলে মানুষ মারা যাওয়ার পরেও দীর্ঘ 7 মিনিট তাদের মস্তিষ্ক সজাগ থাকে। যদি তা সত্যি হয়ে থাকে তবে এরিসের সজাগ মস্তিষ্ক সেই 7 মিনিটের রাজত্ব ছিল কেবল ঈশানের। শেষবারের মতো দেখলো ওই নীলাভ নয়ন, প্রাণ ভরে দেখলো ভালোবাসা নামক ধ্বংসের এই যাত্রার শুরু থেকে শেষ সকল কিছুর হিসেব শেষবারের মতো চোখে নিল মাফিয়া বস নিজে। জীবনের অন্তিম লগ্নে এসেও সে হাওড়াল। প্রেম আমার। অবশেষে ইতি ঘটল দীর্ঘ রজনীর। থেমে গেল তুষারপাত। এই জীবনের তরে হলো তবে ভালোবাসার সাপমোচন। রাতের প্রহেলিকা হটে একটু একটু করে চোখ মেলেছিল প্রত্যুষের সূর্যলোক। তখনও করিডোর জুড়ে অসহনীয় নিস্তব্ধতা। গুমট নিঃশব্দের মাঝে আধারের পর্দা ফুঁড়ে চঞ্চলা কিশোরীর মতো দোল খেতে খেতে বেরিয়ে গেল এক চিলতে শীতল ছাঞ্চা বাতাস। ঠিক সেই সময় উঠা এই কোমল ভোরে পৃথিবীর কোথা থেকে যেন বেজে উঠল বেদনারুদ্ধ গানের করুণ কিছু সুর। কোন ফুলে তুমি শুনে বলো এই ফুল সজ্জায়, স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়। জীবন পথে চলতে শেখায় ওর হাতের ছোঁয়ায়। আজ ভাঙা বুক কচে হাসি মুখ দেখে চলেছে তাই। প্রেম আমার, ও প্রেম আমার। ক্যালেন্ডারের পাতায় 2রা জানুয়ারি। ঘুমট নিস্তব্ধ এক মেঘাচ্ছন্ন সকাল। মস্কো শহর থেকে বহু ক্রোশ দূরে গহীন জঙ্গলের মাঝে অশরীরী প্রেতাত্মার মতোই বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে এরিস ইউভানের অঢেল সাম্রাজ্য, দ্য পাইথন প্যারাডাইস। 10 তলার বহুতল পেন্ট হাউস, পৃথিবীর নামি দামি সব গাড়ির বহর, হেলিপ্যাডের মাঝখানে দাঁড়িয়ে থাকা শখের হেলিকপ্টার, বিশাল বড় গান ফায়ারিং রেঞ্জ, শয় বন্দুকধারী গার্ড, অত্যাধুনিক সিকিউরিটি, এছাড়াও খানিক বিশাল দেশ, শক্তিশালী নেকড়ে পাল, সব মিলিয়ে যেন এক আলাদা ভূখণ্ড। কি নেই এই মাফিয়া স্বর্গে? প্যারাডাইস মানেই স্বর্গ। এত কিছু থাকার পরেও চতুর্দিকে জমাট বেঁধেছে থমথমে এক নিগুড় শূন্যতা। বেরং ধুলোমলিন সবকিছু আধারের মতো কালো। পেন্ট হাউস আজ ডুবে আছে নৈশূন্য
প্রহেলিকায়। গেটের দুপাশে অবস্থিত বৃহদাকার সিংহ মুখগুলো থেকে মরা নদীর মতো কুলকুলিয়ে বেরিয়ে আসছে হিমশীতল ঠান্ডা জল। বাকি জায়গাটুকু মখমলের আবরণে ঢেকে রেখেছে রাতভর পতিত হওয়া শুভ্র স্নিগ্ধ বরফের সেই কোমল আবরণ পায়ের পিছে গেটের সামনে উপস্থিত হলো একজোড়া পুরুষালী নিটল পা। আপাত মস্তক তার কালো দিয়ে আবৃত। টার্টেল নেক সোয়েট শার্টের উপর ব্ল্যাক ওভারকোট পরিহিত যুবক দীপ্তিময় চেহারায় দূর আকাশে জ্বলে ওঠা নক্ষত্রের মতো নির্মল দ্যুতি ছড়াচ্ছে তার সম্মুখান্ত মুখ। অথচ দৃষ্টিতে তৃষ্ণাত চাতকের মতোই অবরুদ্ধ বেদনা। কিয়ৎক্ষণ গেটের কাছে দাঁড়িয়ে ভেতরে উকি ঝুঁকি দিল সে যুবক। শরীর তার স্রোত তরঙ্গের মতো দোদুলমান, কণ্ঠতালু শুকিয়ে কাজ। তখনই ভেতরে থেকে এগিয়ে এলো একজন অস্ত্রধারী গার্ড। অচেনা লোকটাকে আপাতমস্তক পর করে স্পষ্ট রাসায়ন ভাষায় জানতে চাইল, আপনি কে? বিপরীতে নীরব দৃষ্টি তুলে চাইল যুবক। বিক্ষিপ্ত এক অনুভূতির যন্ত্রণা ছটফট করছে তার মন। তবু শুষ্ক চোরজোড়া নাড়িয়ে রুদ্ধস্বরে জবাব দিল, মাহিন বেঞ্জামিন। লোকটা অনিশ্চিত ভঙ্গিমায় কপাল গোছালো। চিনতে পারেনি বোধ হয়। না চিনলে ভেতরে প্রবেশের বিশেষ অনুমতি নেই, কারণ আজকের দিনে কোনো রক্তারক্তি নয়। আজ কেবল মাফিয়া বসের বিশ্বস্তরাই ঢুকতে পারবে পেন্ট হাউসে। যার দরুন লোকটা পেছনে ঘুরে দায়সারা জবাব ফিরিয়ে দিল মাহিনকে। অন্ত্যেষ্টিক্রিয়া ইতিমধ্যে শেষ, দুজনেরই দাপন সম্পূর্ণ হয়েছে, আর আপনি এখন এসেছেন। অপ্রত্যাশিত এক বাক্য হৃদযন্ত্র খামছে উঠে মাহিনের। ঝড়ো হাওয়ার মতো ওলটপালট হয় পৃথিবী। আরেক দফা দৃষ্টি ঝাপসা হয় তার। নির্ঘুম ক্লান্ত শরীরটাকে সামলে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে মানব। পরক্ষণেই জীবের জায়গায় অদর ভেজা এসে ভেতরে যাওয়ার নিরলস পায়তারা করে আচ্ছন্ন স্বরে বলে, ঈশানী, ইয়োর গডমাদার। যাওয়ার পথে ফের ঘুরে তাকালো লোকটা। ফ্রিকুঞ্চন করে মাহিনের মুখে পরক করতে তড়িঘড়ি করে বাক্য ছিল মাহিন। ঈশানী আমার বন্ধু, খুব ভালো বন্ধু। লোকটা আশ্বস্ত হলো কিনা বুঝে ওঠা দেয়, শুধু নির্লিপ্ত গলায় প্রতি উত্তর করলাম, আপনাকে তো আগেই বলেছি দাপনের কাজ সম্পূর্ণ, কফিন সমাধিত করা হয়েছে। তাহলে এখন গিয়ে কি দেখবেন ভিতরে? কণ্ঠস্বর জড়িয়ে আসছে মাহিনের। কথা ঘোরানোর অবকাশ নেই। সহসা ব্যথা ক্রেস্ট গলায় জবাব চলল সে, আমি ওর মুখ দেখতে আসিনি। যেই মুখে বুলি নেই, ঠোঁটের কোণে হাসি নেই, চাহনিতে চাঞ্চলতা নেই, তা দেখে কি করব? কেবল সমাধিটুকু দেখতে চাই। এক নজর দেখেই চলে যাব। মুখ ফুটে বাক্য কটা বেরোতেই রুক্ষ দৃষ্টি ছলছল করে উঠে মানবের। সচরাচর এমন ঘটনা ঘটলে হয়তো এতক্ষণে বন্দুকের গুলিতে প্রাণ উড়ে যেত তার, কিন্তু আজকের দিনটাই তো অন্যরকম। শোকাচ্ছন্ন এক ঘরে থমকে আছে গোটা পৃথিবী। পেন্ট হাউসের একটা মানুষও নিজেদের মধ্যে নেই। সকলেই চিরচারিত সত্তা ভুলে শোকের ছায়া কাতর। চারিদিকে প্রগাঢ় শূন্যতা, কোথাও যেন কেউ ভালো নেই। কয়েক মুহূর্ত একদানে চেয়ে থেকে ধাতস্থ হলো গার্ড। ভারী বিরক্তি স্বরে বলে উঠল, ঠিক আছে, কিন্তু আগে আপনাকে সার্চ করা হবে। মাহিন আর প্রত্যুত্তর করে না, চুপচাপ দু হাত তুলে দাঁড়ায় তার নিজের সম্মুখে। মাফিয়া বসের অভূতপূর্ব কার্যকলাপে ভূকম্পনের মতোই কেঁপে উঠেছে সমগ্র আন্ডারওয়ার্ল্ড। সকলে যেন টনক নড়ে উঠেছে। দেশ বিদেশে সতর্ক হয়েছে প্রশাসন। সজাগ দৃষ্টি এখন রাশিয়ান মানচিত্রে নিবদ্ধ। মুখে শুধু একই বলি, কেউ যেন বিশ্বাসই করতে পারছে না এহেন ঘটনা। সামনে পেছনে কত শত্রু, কত দুশ্মন ওত পেতে ছিল তাকে ধ্বংস করার প্রয়াস, অথচ সবাইকে আশাহত করে নিজেই নিজের পরিসমাপ্তি। চান্দু মাফিয়া বস জীবনের অন্তিম লগ্নে এসেও কারোর নিকট মাথা নত করেনি সে। নিশ্চয় বাস্তবতাকে পায়ে পিষে শত্রুর বিনাশ ঘটিয়ে তবেই মৃত্যু লিখেছে নিজের। নশ্বর এই দুনিয়ায় অবিনশ্বর রেখে গিয়েছে আজন্মকালের সবটুকু স্মৃতি। সেই জের ধরেই পৃথিবী জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। প্রতিটি নিউজ পেপার, প্রতিটি টিভি চ্যানেল একটাই হেডলাইন, আত্মঘাতী ঘটনা, নিহত আন্ডারওয়ার্ল্ড মাফিয়া টেরোরিস্ট এলিশ ইউভান। গোটা দুনিয়া আত্মঘাতীর ঘটনা জানলেও এর নৈপথ্যের কারণ খুঁজতে এলো না কেউ। যে যেভাবে পারল গুজব রটালো। এত কিছুর পরেও ভালোবাসার তরে জীবন বিসর্জনের এই ঘটনা অপ্রত্যাশিতভাবে হৃদয় সুপ্ত অনুভূতিকে কাঁপিয়ে তুলেছে সবার, তৈরি করেছে ধোঁয়াশা
বৃত্ত রহস্যের আধার। সকলের মন মস্তিষ্ক একটাই প্রশ্ন কেবল, কিভাবে এমন একজন হার্টলেস দুর্ধর্ষ টেরোরিস্ট মাফিয়া বস কিভাবে নিজের ভালোবাসার জন্য জীবন দিয়ে দিল? এটা কি আদৌ সম্ভব? কিন্তু মানুষের জীবন তো নাটকের চেয়েও নাটকীয়। বিষয় বিভূত এই ঘটনা আদৌ সম্ভব কিনা ভাবতে ভাবতে এরিস ঈশানীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হলো। কর্দমাক্ত সোদা মাটির নিচে সমাধিত করা হলো দুটো তরতাজা প্রাণ। আর এখন এই মুহূর্তে সেই ধুলো মলিন সমাধির শিওরে হাঁটু গেড়ে বসে আছে প্রোরা। পরনে তার খাকি কাপড়ের লম্বা কালো গাউন, এলোমেলো চুল, উদাসীন দৃষ্টি, আত্মভোলা অভাগীর মতোই বিপর্যস্ত লাগছে তাকে। পাইথন প্যারাডাইস এমন একটা জায়গা যেখানে প্রতিটি পদতলে সমাধি। এমন কোনো জায়গা নেই যেখান থেকে মাটি খুঁড়লে মৃতদেহের হাড়গোড় না বেরিয়ে আসে। তবে আজকে এই মাটির বুকে যে নতুন দুটো সমাধি তৈরি হয়েছে, কিছু ভিন্নতা রয়েছে তাতে। পাশাপাশি অবস্থিত একজোড়া যুগলবন্দি সমাধি, যার চারিপাশ মুড়ে আছে অজস্র নীল গোলাপের তোড়া। পরম যত্ন সহকারে থোকায় থোকায় সাজিয়ে রাখা হয়েছে সেগুলো। দুটো সমাধিস্থলের শিওরে একটা মাত্র প্রস্তর ফলক বসানো হয়েছে, তাতে গুটি গুটি ইংরেজি অক্ষরে দিয়ে পাশাপাশি খোদাই করে বসানো হয়েছে সেই যুগলবন্দি নাম, এরিস অরণ্য, 1995, 2025। ঈশানী তুর্য কর্ণিয়া, 2003, 2025। তার ঠিক পাশেই ছোট্ট আরও একটা প্রস্তর বেদি, তাতে লেখা আছে বোঝোর নাম আর জীবন্ত জীবন বৃত্তান্ত। ভেতরে ঢুকতেই মাহিনী চোখ আটকালো সমাধির স্থলে সেই চকচকে প্রস্তর ফলকটাতে। ওই তো স্পষ্ট দেখা যাচ্ছে ঈশানী নাম। মাহিন যেন শ্বাস নিতে ভুলে গেল। এত দূর থেকে ছুটে এসেছে ও, এত পথ পাড়ি দিয়ে এই দৃশ্য দেখার জন্য? মোটেই না। অদৃশ্য যাতনায় বুকের রক্ত তোল পার করে উঠল তার ব্যথাক্লিষ্ট নয়নে। একবার প্রস্তর ফলকটাকে নীরবে প্রখর পরখ করল মাহিন। অতঃপর সেখানটাতে আটকে রইল দৃষ্টি তার। সদ্য যুগলবন্দির সমাধির শিউরে বুক চিতিয়ে গেড়ে বসা ওই এক হারা পাথুরে ফুলটাকে দেখতে দেখতেই দৃষ্টি ঘোলাটে হয়ে এলো মাহিনের। এরিস ঈশানীর অপ্রতিরোধ পরিণয়ের এই মর্মান্তিক পরিণতি ভাবতে গিয়ে স্মৃতিতে ভেসে উঠল রবি ঠাকুরের অনন্ত প্রেম কবিতার কিছু অজর চরণ। আমরা দুজন ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজন করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে, মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। সত্যি তো, ভালোবাসা মৃত্যুঞ্জয়ী, শারীরিক নির্জীবতা কখনো রুখতে পায় না সেই অনুভব। মাহিন আর কিছু ভাবতে পারল না। কণ্ঠতালু রুদ্ধ হয়ে এসেছে তার। কোনো মতে শ্বাস টেনে এগুলো কয়েক কদম, তারপর অতঃপর যান্ত্রিক ইঞ্জিনের মতো কেঁপে উঠল তার শরীর। নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ল কর্দমাক্ত সমাধির ওপর। সদ্য গড়ে ওঠা কবরটাকে আঁকড়ে ধরে ভুলে গেল অনিশ্চয়তা, ভেঙে গেল তার আত্মসংযম। বিকারগ্রস্তের মতোই অস্থির স্বরে বলতে লাগল, এটা কি করলে তুমি? কি করলে এটা? এত সাত করে এই জীবন বেছে নিয়েছিলে, তবে কি হলো বলছো না যে? আমি তো বলেই গিয়েছিলাম তোমাকে একটুখানি সুখী দেখবো বলে নিজেকে অদৃশ্যের মতো আড়াল করে নিয়েছিলাম। তাহলে এ কি পরিণত হলো তোমার? তুমি জানলে না, তুমি জানলে না ঈশানী শত নিষেধাজ্ঞার পরেও এই অথম কতবার তোমাকে দেখতে এসে ফিরে গিয়েছে, কতবার রিং হওয়ার আগে কল কেটে দিয়েছে, কত শত রাত তোমায় মিস করেছে। যে একটা বছরের অপেক্ষা আমাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায়, আজ তার সঙ্গে তুমি অনন্তকাল জুড়ে দিলে। আমি আর কিসের আশায় বাঁচবো বলো? পুরুষালী কণ্ঠস্বর ক্রমশ ভগ্ন স্বরে রূপান্তরিত হয়। চোখ ছাপিয়ে জল গড়ায়, কাদা মাটিতে লিপটে যায় শরীর। ফের বেরিয়ে আসে ভাঙা বুক ভাঙা আত্মচিৎকার। নীল নয়না, আমার নীলাম্বরী, তুমি বলেছিলে, কথা দিয়েছিলে তুমি ভালো থাকবে, তাহলে এভাবে কেন হারিয়ে গেলে? একেই কি তবে ফেরারি হওয়া বলে? এক ছাদের নিচে না হোক একাংশের নিচেই তো ছিলাম আমরা দুজন। তোমার সুখটুকু দেখেই না হয় বেঁচে থাকতাম। সুখী যদি নাই হই তবে তাহলে কেন বেছে নিলে এই মৃত্যুদ্বার?
কি ছিল ওখানে? পরপরই অবরুদ্ধ এক দানবীয় চিৎকার বেরিয়ে এলো মাহিনের বুক চিরে। হাও মা করে কাঁদতে কাঁদতে আওড়ালো। কেন আমার হলে না তুমি? যার সাথে জীবন কাটাবে বলে সব ছেড়ে এখানে এলে, তার এক একটি কর্মফল তোমাকে শুধু যন্ত্রণাই দিয়ে গেল। সবশেষে প্রাণটাও কেড়ে নিল। তবুও কেন ভালোবাসলে না আমায়? কেন একটা ভুলের প্রায়শ্চিত্ত আমায় গোটা জীবন দিতে হলো? বলো ঈশানী, কেন চুপ করে আছো? কিভাবে শুয়ে আছো এই বদ্ধ মাটির নিচে? কষ্ট হয় না তোমার? দম বন্ধ হয়ে আসে না? বিশ্বাস করো, তোমার অনুপস্থিতিতে তোমার এই নির্জীবতা আমাকে উন্মাদ করে দিচ্ছে। মরে যেতে ইচ্ছে করছে আমার। এই নিন বন্দুক, শুট করুন নিজের মাথায়। অতর্কিত এক রমণীয় কণ্ঠস্বর কর্ণগোচর হতেই থমকালো মাহিন। চকিতে ঘাড় ফিরে দেখলো ফ্লোরা দাঁড়িয়ে তার পাশে, হাতে কুচকুচে কালো রিভলভার। মরণাস্ত্রখানি ওর দিকে বাড়িয়ে রেখেছে রমণী। মাহিনের জল ছলছল বিস্ময় অভিভূত নয়ন জোড়া পরক করে ফের বাক্যের পুনরাবৃত্তি করলো সে। কি হলো, ধরুন এটা, শুট করুন নিজেকে। রমণীর কথার তীক্ষ্ণতায় সমিত ফিরে পেল মাহিন। রিভলভারের দিকে আর চোখে তাকে থমথমে গলায় জবাব দিল। আত্মহত্যা যে মহাপাপ। তপ্ত শ্বাস পেল ফ্লোরা, তার ছেলের স্বরে জবাব দিল। জানতাম আপনাদের মতো সুশীল ব্যক্তিদের ভালোবাসার প্রতিদানে হাজারটা দুনিয়ার দোহাই থাকে, কিন্তু অন্ধের মতো যার বলি আওড়ালেন এতক্ষণ, সে কিন্তু একবারও ভাবেনি দুনিয়ার কথা। ঈশানীর শেষ নিঃশ্বাসের পরে এক মুহূর্ত অপেক্ষা করেনি, পায়ে ঠেলেছে গোটা দুনিয়া। ভুলে গেছে তার ক্ষমতা, প্রতিপত্তি, এত বড় সাম্রাজ্যের কথাও। এমনকি নিজের ছেলের কথাটাও একবারও ভাবল না ওই নিষ্ঠুর মাফিয়া বস। অন্তরের তাড়নায় দিক বেদিক শূন্য হয়ে শুট করে দিল নিজেকে। কারণ কি জানেন? কারণ এরিসের মনুষ্যত্ব নেই। ওর কাছে আবেগ, অনুভূতি, ভালোবাসা মানে শুধুই ঈশানী, তার একমাত্র পরিণীতা, যার সৌভাগ্য হয়েছে মাফিয়া বসের মুখে ভালোবাসির শব্দ শোনার। এরিস ভালোবাসা বোঝে না, অথচ ঈশানীকেও নিজের অজান্তে মন দিয়ে ফেলেছিল। তার জন্য আফসোসও করেছে প্রচুর। ধ্বংস হবে জেনেও দুর্বলতায় গা ভাসিয়েছে। অথচ সমগ্র জীবনের আত্মসংযম খুঁয়ে ভালোবাসি বলার পরেও যখন মেয়েটা রইল না, তখন ভালোবাসার উপর খুব অভিমান হলো এরিসের। বিকারগ্রস্ত হয়ে পড়ল মস্তিষ্ক। আক্ষেপ, উৎকণ্ঠায় সব ধ্বংস করে দেওয়ার কথা ছিল তার, কিন্তু শেষ করে দিল নিজেকে। কারণ এক জীবনে ঈশানীর মতো করে আর কোনো কিছু চায়নি ওই নিষ্ঠুর মানব। এক নিঃশ্বাসে এই কথাগুলো বলে থামল ফ্লোরা। অতঃপর সংক্ষিপ্ত বাক্য কথা ইতি টেনে বলল। এরিস আজন্মকালের পাপী, তাই হয়তো পাপ পুণ্যের তফাৎটা বুঝতে পারেনি কোনোদিন। তবে ভালোবাসা মূল্যায়ন করতে গেলে তার সমকক্ষ কেউ নেই, জাস্ট নো ওয়ান। অনেকক্ষণ ধরে ধ্যানমগ্ন হয়ে ফ্লোরার কথাগুলো শুনছিল মাহিন। শুতে শুতে উপলব্ধি করছিল বোধ হয়। এরিস ইউভান ট্রুলি ইজ অ্যান আলফা মেল, যে বরাবরের বিজেতা। তাকে না কখনো যুদ্ধে কেউ হারাতে পেরেছে, আর না তো ভালোবাসায়। সেই সঙ্গে ভেতরটাকে ছন্নছাড়া করে তুলেছিল বিরহ বিভুর সুরের শৈলাপ। প্রেম যে বোবা, প্রেম যে কালা, তাই প্রেমের এত জ্বালা, সেই জ্বালায় পরাণ কাঁদতে রে। শ্মশানপুরীর নিস্তব্ধতায় মিশে গেল দীর্ঘশ্বাস। ভাবনা থেকে বেরিয়ে আর এদিক ওদিক চাইল না মাহিন। বুক পকেট থেকে একটা শুভ্র স্নিগ্ধ তরতাজা গোলাপ বের করে কম্পনময় হাতে সেটা রেখে দিল ঈশানীর সমাধির বুকে। আশ্র দলা পাকানো মাটিগুলোতে আরো একবার হাত ভোলালো সে। ব্যতিগ্রস্ত আত্মা শিথিল হয় না মোটেই। আক্ষেপ, যন্ত্রণা, হতাশার মিশরে পরাজিত সৈনিকের মতো বাক্য ছড়েছে। তুমি বেঁচে গেলে ঈশানী, আচ্ছা তুমি বেঁচে গেলে ঈশানী, চলে গেলে তোমার মাফিয়া বসের সাথে, অথচ গোটা জীবনের শূন্যতা লিখে দিয়ে গেলে আমার ভাগে। আর তাই দিয়ে গেলে আজন্মকালের পুরো দায়িত্ব ঈশানী ইউভান। ইয়াসের কথা ভাবতে পুনরায় ফ্লোরার পানে দৃষ্টি ঘুরল মাহিন। সতর্ক গলায় জিজ্ঞেস করলো, ইয়াস কোথায়? এখনো হসপিটালে। কলিজা কেঁপে উঠল মাহিনের। উদ্গ্রীব হয়ে কিছু বলবে তার আগে ফ্লোরা জানায়, ইয়াস ঠিক আছে, প্রপার হেলথ কেয়ারের জন্য আইসোলেশনে রাখা হয়েছে।
মাহিন আর প্রত্যুত্তর করলো না। হনহনি হাঁটা ধরলো গেটের দিকে, তক্ষুনি পিছু জাগলো ফ্লোরা, জানতে চাইলো কোথায় যাচ্ছেন? আমার ছেলেকে দেখতে। যেতে যেতে জবাব দিল মাহিন। এরিস থাকলে কথার অপরাধে এতক্ষণে আপনার চেহারা বদলে দিত। ফ্লোরার তিরিক্ষি কথার বিপরীতে মাহিন গলা ফেরে বলল, অফকোর্স, আফটার অল হি ওয়াজ এ ভিলেন। ধীরে ধীরে দৃশ্যপটের আড়াল হয়ে গেল মাহিন। এই মুহূর্তে ফ্লোরা চেঁচিয়ে বললেও সে আর শুনতে পাবে না বোধহয়। অবশ্য চেঁচানোর মতো শক্তি আর নেই ফ্লোরার। রুগ্ন শরীরে সহসা বিড়বিড়িয়ে কটাক্ষের সাথে স্বাগতিক করল রমণী। এভরি ভিলেন ইজ দ্য হিরো ইন হিজ ওন মাইন্ড। দিন গড়িয়ে সন্ধ্যা নামলো। প্রকৃতির বিষণ্ণ আধারে মুড়িয়ে গেল ধরিত্রী। সকালের সেই মেঘাচ্ছন্ন আকাশ এখনো অভিমানী কিশোরীর মতোই ভার হয়ে আছে। যখন তখন কেঁদে ফেলবে সে। অথচ আজ সারাদিনও দেখা মেলেনি তুষারের। কোথায় গিয়েছে, কি করছে, কেউ তার হতে জানে না। সকালের অন্ত্যেষ্টিক্রিয়ার সময়ও খোঁজ ছিল না তার। সারাদিন পেরিয়ে রাত হতে চলো, তবুও ফিরল না সে মানব। এদিকে মস্কো শহর থেকে প্রায় 700 কিলোমিটার দূরে সেন্ট পিটার্সবার্গ শহরে অলিতে গলিতে ভাবুঘুরের মতো চষে বেড়াচ্ছে তুষার। কিছু একটা খুঁজে পাবার প্রবণতায় আগ্নেয়গিরির দাবানলের মতো দাউ দাউ করে তার অন্তঃকরণ জ্বলছে। অপ্রীতিগ্রস্ত ভাবনাটা টগবগিয়ে ফুটছে মস্তিষ্ক। সর্বদা সাবলীল নিষ্প্রিয় মুখব আজ প্রতিশোধের স্পৃহায় দুর্বার। হাঁটতে হাঁটতে সড়ক পেরিয়ে পরিত্যক্ত একটা রেল স্টেশনে চলে এলো তুষার। গন্তব্য এটাই। সারাদিন ঘুরে ঘুরে এই পরিত্যক্ত জায়গাটি খুঁজে বেরিয়েছে সে। আর এখন রেল লাইনের ধরে জবুচের মতোই হাঁটছে, উদ্দেশ্যহীন। চলন্ত গতি অব্যাহত রেখেই ঋষি নামিয়ে তাকালো সেই হাতের দিকে। মুচোবন্দি চকচকে ধাতব রিভলভারটা পুরোপুরি লোড। শুধু সময়ের অপেক্ষা, তারপর ট্রিগার টেনে সোজা ক্রসফায়ার। আকাশে তরবারির মতো ভাঁজ পড়ছে। বিদ্যুতের স্পৃষ্টের চমকে খানিক বাদে বাদে ঝলসে উঠছে অমানিসার আকাশ। বিজলির সেই নীলাভ আলোতে পথ দেখে যান্ত্রিক পদধ্বনি সামনে এগোয় তুষার। না কোনো ভাবনা আর না তো পিছুটান, যেন সর্বহারা একলা পথিক। যেতে যেতে হঠাৎ থমকে গেল তার পদক্ষেপ। তীরদণ্ড টেনে ধরার সূক্ষ্ম একটা আওয়াজ খাড়া হয়ে গেল কর্ণকুহর। তুকর মস্তিষ্ক স্পষ্ট জানান দিল আশেপাশে আছে সেই রহস্যময়ী আদিবাসী রমণী। সতর্ক দৃষ্টিতে খাড় খোরালো তুষার। মুহূর্তে একটা আক্রমণ ছুরি এসে তীর ছুটে এসে লক্ষ্য ভেদ করলো তার। বাতাসের বেগে সরে যেতে পেছনের পাইন গাছের সঙ্গে গেঁথে গেল সেটি। সময় নষ্ট করল না তুষার। তড়িৎ হাতে ট্রিগার চেনে আধারের মাঝে ফাঁকা গুলি ছুড়ল কয়েকবার। গুলি ছোড়ার বিকট আওয়াজে ভেঙে গেল নিঃশব্দ। জঙ্গল ভেদ করে ঝংকার তুলে বেরিয়ে এলো নিশাচরের হর্ষধ্বনি। তুষারের মনোযোগ ইস্পাতের মতো কঠোর। প্রতিটি নির্ভীক কদমে উপচে পড়া আগ্রাসন। বিপরীত প্রান্ত থেকে আওয়াজ এলো না আর। কয়েক মুহূর্ত নিঃশব্দ কেটে গেল। একটু বাদেই বন বিছুটি পেরিয়ে পা টেনে টেনে ছুটে চলা শব্দে মুখর হলো চারিপাশ। ফের সতর্ক হয়ে উঠল তুষার। মেয়েটা জঙ্গলের দিকেই গিয়েছে নিশ্চিত হওয়া মাত্রই বিপরীত প্রান্ত থেকে টানেল ধরল সে। এদিকটায় রাতবাতির আলো আছে, চিত্তপুত্তলিকার মতো দণ্ডায়মান সেই ল্যাম্পপোস্টের সূক্ষ্ম আলোয় রিয়ানা ভলকভের তীরের নিশানা স্পষ্ট দৃশ্যমান। অথচ পিছপা হলো না মানব। টানেল থেকে বেরিয়ে ধীরে সুস্থে একটা সিগারেট ধরল সে। চোখের ফাঁকে লাইটার ধরাতে রক্তিম অগ্নিশিখার মতো দাউ দাউ করে উঠল তার চোখের তারা। রুক্ষ চোয়ালে যেন বিনাশ খেলা করছে। সেই জ্বলন্ত প্রতিবিম্বের দিকে একবারে বেশি চোখ রাখা দেয়। সহসা দৃষ্টি অটুট রাখতে পারল না রিয়ানা। চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল সে। তীরের নিশানা তখনও তুষারের পানে স্থির। সিগারেট ধরানো শেষ হলে শীতল চাহনিতে সামনে তাকালো সে। দাম্ভিক অকুত ভয় মেয়েটার পানে পুরো দৃষ্টিপাত করে তার স্বরে আওড়ালো, পালিয়ে যাচ্ছিলে বলছে? শটান দাঁড়িয়ে থাকা ধনুকধারী রমণী লক্ষ্য ভ্রষ্ট হয়। তুষারের একটা মাত্র কথা তীরের ফলার দপ করে মাটিতে পড়ে যায় তার। পালিয়ে যাওয়া তার ধাতে নেই। তুষারের কথাটা মানে লেগেছে বোধ হয়, যার দরুন ফনা তোলা সাপের মতোই ফুঁসে উঠল রিয়ানা, তাতে তৎ পিছিয়ে পড়ল।
রাশিয়া থেকে বের হওয়ার সকল পথ বন্ধ করে দিয়ে এখন নাটক করতে এসেছো? তোমার আগেই বোঝা উচিত ছিল এটা মাফিয়া টেরিটরি। গ্যাংস্টার তুষার জাওয়াতের নখদর্পণ থেকে পালিয়ে ফিরে যাওয়া এতটা সহজ নয়। পাইথন লিডার আর নেই, ভাই মরেছে তোমার, তারপরেও এত গলা জোর? রিয়ানার কণ্ঠে তাচ্ছিল্য সুর, অথচ নির্বিকার তুষার জাওয়াত। সে আরো কয়েক কদম এগিয়ে গিয়ে হিমশীতল গলায় বলল, ভাই মরেছে, এবার ভাইয়ের খুনি মরবে। তোমার ভাই নিজেই নিজেকে শুট করেছে, তাহলে তুমি খুনি কাকে বলছো? রিয়ানার কণ্ঠে চাপা সংশয়। সেসবে সুক্ষেপ করল না তুষার। সিগারেট শলাকায় লম্বা টান দিয়ে রিয়ানার অভিমুখে এগিয়ে যেতে যেতে বলল, তুমি বেশ অদ্ভুত জানো তো। সেদিন আমাকে ওইভাবে বাঁচালে, আর এখন মারার জন্য পাগল হয়ে যাচ্ছ। শুধু একবার নয়, দুবার বাঁচিয়েছি আমি তোমাদের দুই ভাইকে, আর এখন কুকুরের মতো তাড়া করে বেড়াচ্ছ তুমি আমায়। অকৃতজ্ঞ কোথাকার। আমি শুধু অকৃতজ্ঞ নই, অবিশ্বাস্য। তত্ত্বের মতো কথাটা বলেই ঘুরে এসে রিয়ানার কপাল বরাবর বন্দুকের নল ঢুকিয়ে দিল তুষার। এক মুহূর্তের জন্য ছলকে উঠল রমণী, প্রগাঢ় হলো শ্বাস প্রশ্বাস, দুহাত মুষ্টিবদ্ধ করে চোখ খেঁচে মৃত্যুকে আলিঙ্গন করবে। ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় দফা বাক্য ছুড়ল তুষার। যেন তেন ড্রাগ নয়, ইট ওয়াজ সাইরোনক্স, আ ব্রাজিলিয়ান স্নেক ভ্যানম। সাপের বিষ দিয়েছিল তুমি ওকে। কেন রিয়ানা, হোয়াই ডিড ইউ ডু দ্যাট? তুষারের কর্কশ হুঙ্কারে সজাগ হয়ে উঠল চারিপাশ। রিয়ানা নিজেও চোখ তুলল পর্যায়ক্রমে। বরাবরের মতো বেপরোয়া রমণী, চোখের তারায় আগুন ঝরা দুঃসাহস তার। সহসা সত্য বলতে পিছপা হলো না মোটে, তেজস্বী কণ্ঠে জবাব দিল, আগেই বলেছি তোমাদের, আমি রিয়ানা ভলকভ প্রতিশোধ নিতে এসেছি। আমার ভালোবাসার মানুষকে মেরে আমাকে নিঃস্ব করে দিয়েছে মাফিয়া বস। আমি ঠিক তাই করেছি যা যা এরিস আমার সঙ্গে করেছে। কিন্তু আফসোস, নিঃসঙ্গতার যন্ত্রণা পোহাতে হলো না তাকে। ব্লাডি বেস্টটা নিজেই নিজেকে শেষ করে দিল। প্রতিশোধে যখন নিতে এসছ, তাহলে আমাদের বাঁচালে কেন সেদিন? তুষারের কণ্ঠে উদ্বেগ। রিয়ানার ঠোঁট বাঁকিয়ে হাসল, বিদ্রুপাত্মক স্বরে জবাব দিল, হুম, আমি তোমাদের বাঁচাইনি, আমি তো স্রেফ নিজেকে বাঁচাতে চেয়েছিলাম। ভাবনায় পুরো যন্ত্রপরব, কপালে স্পষ্ট হলো চিন্তার বলিরেখা। কি ভেবেই যেন চোখ ছোট ছোট করে বলে উঠল, এরিস তোমাকে হায়ার করেছিল, তাই তো? নিঃশব্দিক বাঁকা হাসি দৃশ্যমান রিয়ানার ঠোঁটে রাগায়। তুষার তীক্ষ্ণ গলায় বলল, তার মানে সবকিছু প্ল্যান এরিস আগে থেকে করে রেখেছিল। খুব বেশিক্ষণ রহস্য ধরে রাখলো না রিয়ানা, খানিক বাদে নিরুত্তর স্বরে জবাব দিল, এবার জেনিয়াস তোষা যাওয়া, তুমি ঠিকই ধরেছ। সেদিন তুমি উপস্থিত ছিলে না বলেই এরিস আমাকে হায়ার করে। ঘটনার আগের রাতে আমি এরিসের সঙ্গেই ছিলাম। সারা রাত ধরে প্ল্যান করেছিল সে। গার্ড মোতায়েন করেছিল প্রতিটি গ্যাংস্টারের টেরিটরিতে। তারপর কিছু লোকেশন হাইলাইট করে রেখেছিল এরিস, যার মধ্যে অন্যতম ছিল টমেটো প্রিন্সের ডেরা। মাফিয়া বস আজ করেছিল আগেই। সে ভালো করেই জানতো সাইকোপ্যাথকে কুপঘাত করা অতটাও সহজ নয়। পাওয়ার, স্নাইপার, ওয়েপেন্স কোনো কিছু দিয়ে লড়াই করা যাবে না তার সঙ্গে। খেলতে হবে কৌশলে। যা তরুণ ভালোভাবে লিকুইড নাইট্রোজেন আর টমেটো প্রিন্সের পরিত্যক্ত ফ্যাক্টরির ঠিকানা আমাকে দিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে বলে দেওয়া হয় এটাই শেষ সুরক্ষা। এই পর্যায়ে এসে বক্রকার হয়ে গেল তুষারের সরল দৃষ্টি। সে তীক্ষ্ণ স্বরে কথা কাটল রিয়ানার, তুমি বলতে চাইছো এত কিছু তুমি কোনোরূপ স্বার্থচারে করেছ? বিনা বাক্যে রাজি হয়েছ মাফিয়া বসের কথায়? তুষারের দৃঢ় বিশ্বাস মেয়েটা এরিসের নিকট ব্লাড যেমন দাবি করেছিল, কিন্তু ওকে ভুল প্রমাণিত করে এক অপ্রত্যাশিত জবাব দিল রিয়ানা, মোটেই না। আমি রিয়ানা বিনিময় ছাড়া কখনোই কিছু করি না। ডিল করার সময় প্রতিদান চেয়েছিলাম আমি, যে আমাকে গার্ডদের সামনে সুরক্ষিত দাবি করা হোক। কিন্তু এরিস রাজি হয়নি। সে ঈশানীর ব্যাপারে এইটুকু ছাড় দিতে রাজি নয়। কিন্তু তাতে আমার কি? আমি তো ঈশানীকে মারবই। এই পর্যায়ে উম্মাদের মতো খিলখিলি হেসে উঠল রিয়ানা। শুনছান নীরবতার মাঝে গা ছমছমে শোনালো তার অট্ট হাসির আওয়াজ। হাসতে হাসতে আকস্মাৎ অভিব্যক্তি পাল্টে গেল তার মুখ। শক্ত করে শীতল গলায় বলল,
মিসক্যারেজের ফলে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছিল ঈশানীর। অপারেশনের সময় জোগাড় করা রক্ত সব শেষ হয়ে গিয়েছিল। তখনই ব্লাড ডোনার হয়ে ঢুকেছিলাম হসপিটালে। গার্ডরা তোমায় ঢুকতে দিল? তুষারের কচি পিছপে ঠোঁটে বিস্মৃত করে নীরবে হাসলো রিয়ানা। জবাব দিল, আমি তো ওত পেতেই ছিলাম। এমার্জেন্সির সময় গার্ডরা এদিক ওদিক তাকায়নি। রাস্তাঘাটে যাকে যেখানে পেয়েছে তাকেই কপালে বন্দুক ঠেকিয়ে হসপিটালে নিয়ে এসছে। তাদের সঙ্গে সুযোগ বুঝে আমিও ঢুকে যাই। তোমার ব্লাড গ্রুপ মিলল তবে ঈশানীর সঙ্গে? না, মিলেনি। আচ্ছন্নের মতো তাকে রইল তুষার। রিয়ানা অপ্রীতিগ্রস্তের মতোই বলে উঠল, ব্লাড গ্রুপ না মেলায় আমি সহ অনেকজনকেই বের করে দেওয়া হয়, কিন্তু আমি তো এত সহজে বের হইনি। আমার কাজ আমি সম্পূর্ণ করে তবেই বের হয়েছি। গার্ডদের সামনে পড়নি? পড়েছিলাম, অনেকের সামনেই পড়েছিলাম, কিন্তু মরণাস্ত্র তো স্বয়ং মাফিয়া বসই আমার হাতে তুলে দিয়েছিল। আমার আর ভয় কিসের? তুষার কপাল গোছালো, চোয়াল শক্ত করে ফেললো। রিয়ানা গলা খাদে নামিয়ে হিসিয়ে বাক্য ছিল, লিকুইড নাইট্রোজেন। যাকে সামনে পেয়েছি ছুঁড়ে মেরে তারই জবাব বন্ধ করে দিয়েছি। মজার বিষয় হলো এত এত গার্ড, এত বাহিনীদের মধ্যে ওই 2-4 জনের খবর তোমরা থোড়াই রাখোনি। তারপর আর কি, টমেটোর ডেরায় যেতে যেতে আমার দেরি হয়ে গেল, ফলে তুমি আর এরিস বাজেভাবে আহত হলে। এত কিছু করেও কি তোমার প্রতিশোধ সম্পূর্ণ হলো রিয়ানা? তুমি যাকে ভালোবাসার যন্ত্রণায় বিদগ্ধ করতে চেয়েছিলে সে নিজেই তোমাকে হারিয়ে দিল। তার আর অস্তিত্ব নেই। দুনিয়া ছেড়েছে নিজের পরিণতির সাথে। সে তো মাফিয়া বস তোমায় হারিয়ে দিল। ভস্য হয়ে গেল তোমার সকল পরিকল্পনা। নির্বাক রিয়ানা। ভেতরের শব্দ ভাণ্ডার ফুরিয়ে এসেছে যেন। প্রত্যুত্তর করার ভাষা নেই। রিয়ানার নিষ্প্রিয়তা অবলোকন করে দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। প্রশ্ন চোখে তাকিয়ে বলল, পালিয়ে কেন গেলে না? পালিয়ে গেলে এরিস আমায় ছাড়তো। দুনিয়া যে প্রান্তেই লুকাতাম টেনে হিচড়ে বের করে আনতো। ওই জন্যই তো তোমাদের বাঁচাতে গিয়েছিলাম, যাতে সন্দেহের তীরটা আমার দিক থেকে সরে যায়। শ্লেষ হাসল তুষার। রিভলভারের ট্রিগার টানতে টানতে ভেসে এলো তার হিমশীতল কণ্ঠস্বর। মানতেই হবে, জম্পেশ খেলেছো তুমি। ইউ ডিজার্ভ কমপ্লিমেন্ট। কিন্তু আমি তো তোমাকে ছাড়বো না, কারণ তোমাকে ছেড়ে দিলে আমার রক্তের সঙ্গে বেইমানি করা হবে। আর তুষার সাওয়াত বেইমান নয়। পালানোর কোনো ভাবাবেগ দেখা গেল না রিয়ানার। মানে ব্যগ্রহীন স্বরে প্রশ্ন করল, এখন তবে কি করবে তুমি? তোমাকে শেষ করব। নিচল কণ্ঠে জবাব দিল তুষার। পরপরই দু হাতে রিভলভারটাকে আঁকড়ে ধরে চোখ মুখ খেছে ভেতরকার সব কটা বুলেট ঝুঁকিয়ে দিল রিয়ানার মস্তিষ্কে। মারতে মারতে ভেতরের গুলি যখন শেষ পর্যায়ে চলে এলো, তখনই চোখ খুলে তুষার পায়ের কাছে লুটিয়ে পড়ে নিতর নারী দেহখানি। অন্তিমবারের মতো পরখ করে স্বাগতিকে বিড়বিড়ালো, হালফিদা রিয়ানা ভলকোভ। তারপর মৃতদেহটাকে আবর্জনার মতো পায়ে মারিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল জঙ্গল থেকে। হৃদয় ভাঙা কিশোরীর মতো আজ অঝরে কাঁদছে আকাশ। রাত যত গভীর হচ্ছে ততই থেকে থেকে বেড়ে চলেছে বাতাসের প্রকোপ। এই ঝড় বৃষ্টির রাতেও রেললাইন ধরে উদ্দেশ্যহীন হেঁটে চলেছে যন্ত্রমানব। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছুই জানে না সে। সারাটা দিন প্রতিশোধের তাড়নায় কোনো কিছুই উপলব্ধি হয়নি ভিতরে। কিন্তু এখন, হ্যাঁ এখন রাত যত গভীর হচ্ছে ততই ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে অন্তরটা। বুকের রক্ত তোল পার করা যন্ত্রণায় হাঁসফাঁস করছে হৃদয় নামক মাংসপিণ্ড। কি যেন নেই, কি যেন নেই। ভাবতে ভাবতেই ব্যথায় ভরে উঠছে বুক, যে সে ব্যথা নয়, একেবারে দম বন্ধ করা যাতনা। তুষার সহনশীল উপায়ে বুকের বাঁ পাশে হাত বোলায়, কিন্তু হায়, বুকের ব্যথা কমে না কেন? কোনো অমূল্য রতন হারিয়ে ফেলা রিগুরও শূন্যতা অদৃশ্য দানবের মতোই উল্টো গলা চেপে ধরে তার। বৃষ্টির তোড়ে চারিপাশ ঝাপসা হয়ে আসে। প্রকৃতির ভয়াল অন্ধকার মৃত্যুদূত হয়ে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে তুষারের শরীর। মাথার উপর আকাশের গর্জন। হাঁটতে হাঁটতেই এক পর্যায়ে পা দুটো থমকে গেল তার। শ্বাস টেনে তুলতে পারছে না আর। অগত্যা শরীরের সব চোখ বার ছেড়ে দিয়ে পরিত্যক্ত রেললাইনের উপরে শুয়ে পড়লো হাত পা ছড়িয়ে। অতঃপর কয়েক মুহূর্ত নিঃশব্দ। পরক্ষণেই মানবের বুক ভাঙা আকস্মিক আত্মচিৎকারে প্রকম্পিত হয়ে উঠল অমানিসার রজনী। অভিমান বালকের মতোই
হাউমাউ করে কাঁদছে যন্ত্রমানব। তার এহেন অধৈর্য অকৃত্রিম সত্তা আর কেউ কোনোদিন দেখেছে বলে তো বোধ করি না। কাঁদতে কাঁদতে চিৎকার করে উগরে দিতে লাগলো ভেতরকার সমস্ত যন্ত্রণা, সমস্ত আক্ষেপ। কাওয়ার্ড, কাওয়ার্ড, ইউ আর আ কাওয়ার্ড শিবন। দুনিয়ার বুকে এভাবে একা করে দিয়ে গেলে আমায়, অথচ একটা বারও বলে গেলে না। কেন? কি দোষ করেছিলাম আমি? আমি যে কাছে দেখতে পাচ্ছ না, তুষার সাউথ কাচ্ছে, তার রক্তের জন্য কাচ্ছে। তুমি কি এর প্রতিদিন দিয়ে যাবে? জানি কোনোদিন দিবে না। তুমি তো মারা যাওনি আরিশ, বরং আমার অর্ধাংশ ধ্বংস করে দিয়ে গেছো। তোমাকে ছাড়া আমি দুর্বল, বিশ্বাস করো, ভীষণ দুর্বল। আকাশ ভাঙা বৃষ্টির সাথে মিলেমিশে একাকার হয়ে যায় তার বজ্র হত চিৎকার, আক্ষেপ, অভিমান, অনুশোচনা। বানবাসী হয় বাড়িদারার অবিশ্রাম চলে। এই মুষলধারার বর্ষণ ছাপে ব্যথা ক্লেষ্ট অবচেতন তুষারের কানে বাজে শুধু অনুপমের বিরহ মাখা বিমূর্ত স্বর। কখনো আকাশ পেয়ে চুপ করে যদি ভালোবাসা নেমে আসে খুব ভরে, চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজে না আমার, আশেপাশে আমি আনিনি। বছর 5 পরে ইতালির ছোট্ট শহর ভেনিস, সিটি অব ক্যানেলাস, সম্পূর্ণরূপে পানির উপর গেড়ে বসা এই ইট পাথরের প্রাচীন শহরের বুকে সকাল নামে গঞ্জলার ধীর দোলায় কুলকুলে জলধারা নরম স্রোত ভেসে ভেসে ছবির মতো মনোরম এই শহরকে কেউ কেউ আবার প্রেমের শহরও বলে, দাবি করেন। বলা হয় প্যারিস হলো প্রেমের ঘোষণা আর ভ্যানিস প্রেমের অনুভব। আঁকাবাঁকা পাথরে সেতুর ছায়া ভেদ করে সকালে সূর্যকিরণ যখন জলের উপর সোনালি রেখা আঁকে, ভ্যানিস তখন নব্য নিয়মে ভালোবাসা শেখায়। বুকের ভেতর নিঃশব্দে বুনে চলে প্রণয় নামক এক গাঢ় অনুভব। এই শহর প্রেমকে বাঁচায় না, বরং তার নয়নাভিরাম সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ হয়ে প্রেম নিজেই নিজের অস্তিত্বে লুফে নেয়। কখনো বা শিল্পীর শৈল্পিক তুলির আঁচড়ে, আবার কখনো সময়ের সাথে ক্ষয়ে যাওয়া পুরনো পথের দেয়ালে। আজ থেকে বছর 5 আগে ছেলের সুরক্ষার জন্য এই ভ্যানিসকেই বেছে নিয়েছিল তুষার। নিজের অন্ধকার জীবন থেকে পুরোপুরি অব্যাহতি না নিলেও বিদায় দিয়েছে সেই নরকীয় পেন্ট হাউস আর রাজবাকে। শুধুমাত্র ছেলের সুরক্ষা বললে কথাটা অবশ্য ভুল হবে। যন্ত্রমানব সেবার নিজের জন্যই ত্যাগ করেছিল জন্মভূমি। বলতে গেলে এক প্রকার পালিয়ে এসেছে ওখান থেকে। যেখানে এরিস নেই, সেখানে নিঃশ্বাস নেওয়াটাও তুষারের জন্য দুষ্কর হয়ে উঠেছিল দিনকে দিন। অথচ চারিপাশে সব জীবন্ত স্মৃতি। মানুষটা নেই, কোনোদিনও ফিরবেও না। তুষারও ফেলে যাওয়া স্মৃতিগুলোর প্রতিটি মুহূর্তে তার অস্তিত্বের জানান দেয়। এ যেন বেঁচে থেকেও নরকবাস। একটা গুমট অস্থির দিশেহারা জীবন থেকে সেবার পালিয়ে বেঁচেছিল তুষার। এখনও ইতালিয়ান গ্যাংস্টারদের সাথে ওঠা বসা রয়েছে তার। যদিও জনসম্মুখে তুষার এখন বিজনেসম্যান, বিজনেস আইকন, তবুও রাজপায়ের সাবেক সদস্যকে বাঘের মতোই ভয় পায় ওরা। তুষারের প্রতিটি কমান্ড তারা নির্দ্বিধায় মেনে চলে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে লিডারের মতোই সমীহ করে তাকে। টানা 1 সপ্তাহের ঝড় বৃষ্টি শেষে আজ সূর্যোদয় হয়েছে ভ্যানিসের আকাশে। চমৎকার আবহাওয়া, নরম ভেজা বাতাসের সঙ্গে ভেসে আসছে গঞ্জলার বৈঠা তোলার ছলাৎ ছলাৎ শব্দ। শহর থেকে কিছুটা দূরে কোলাহল মুক্ত নির্জন এক ভূখণ্ডে অবস্থিত স্নোফ্লেক্স ম্যানর। বিশাল বহুল এই ডুপ্লেক্স ম্যানশনের একটি কক্ষে সময় নিয়ে রেডি হচ্ছে তুষার। চারিদিকে চোখ ধাঁধানো ওয়াল মিররের মাঝখানে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে সে। পেশিবহুল নীলচে শিরায় শক্ত হয়ে ওঠা কবজিতে ব্ল্যাক বেল্ট ঘড়ি বেঁধে টাইয়ের বাঁধন ঠিকঠাক করতেই পেছন থেকে কেউ একজন সে এসে কাঁধের উপর গ্রে রঙের একটা স্যুট চড়িয়ে দিল তার। যন্ত্রমানব পাশ ঘড়ি আগেই পেছন থেকে হাওয়ায় ভর করে ভেসে এলো আগন্তুকের রিনরিনে কণ্ঠস্বর। চারকোল শার্টের সঙ্গে এটা ভালো লাগবে। সঙ্গে সঙ্গে পেছন ঘুরে তুষার। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে ইচ্ছ সোনালু চুলের এক রূপবতী রমণী, তুষারের ব্যক্তিগত স্নোফ্লেক্স। রমণীকে দেখে খুশির বদলে ক্রোধের চেয়েও খেলে গেল মানবের ধারো চেহারায়। রাগত গলায় জিজ্ঞেস করল, এটা কোথায় পেলে? নিচের ক্লজেটে।
কথাটা বলতে গিয়ে শুকিয়ে এলো ফ্লোরার কণ্ঠস্বর। উৎকণ্ঠায় রেগেমেগে কিছু কথা শোনাতে গিয়ে রমণীর আপাতমস্তক পর করে ফের শিথিল হয়ে এলো তুষারের গনগনে উত্তপ্ত মস্তিষ্ক। আগের মতো ফিনফিনে সরু নয়, মাতৃত্বকালীন ধকলে বেশ অনেকটাই স্বাস্থ্য বেড়েছে ফ্লোরা। তুলতুলের কোমল চেহারা, নিদারুণ ক্লান্তির চাপ, কত শত রাত ঠিকঠাক ঘুম হয়নি, তাই তো চোখের নিচে অমন কালছিটে জমে গেছে। ভারী রুগ্ন লাগছে মেয়েটাকে। প্রেগন্যান্সির শুরু থেকে ফ্লোরার অবস্থা সংকটপূর্ণ। প্রায় প্রতি মাসে কোনো না কোনো জটিলতায় ভুগছে সে। কতবার যে জ্ঞান হারিয়েছে তার ইয়াত্তা নেই। এত ধকলের পরেও শুধুমাত্র বাচ্চাটার জন্য নিজেকে শক্ত রেখেছে ফ্লোরা। অধীর আগ্রহে পথ চেয়ে আছে তার ছোট্ট সোনার। ফ্লোরা যতই শক্ত থাকুক না কেন, শেষ সময় এসে ওর মুখের দিকে তাকাতেও কষ্ট হয় তুষারের। তার অমন গোলাপ কোমল রুশ রমণীর কতটা কষ্টই না হচ্ছে। এইটুকুনি মেয়ে নাকি আমার মেয়ে হবে, কি আশ্চর্য। কথাটা ভাবতে গিয়ে কপাল গোছালো যন্ত্রমানব। তার অমন চিন্তিত চেহারা পরখ করে ফ্লোরা জানতে চাইল। কি ভাবছো এত? তুষার জবাব দিল না। তার অভিব্যক্তি বুঝে ওটা দুষ্কর। মুখোমুখি দাঁড়িয়ে থাকা রমণী 40 সপ্তাহের বাড়ন্ত পেঁচে নজর বুলিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো সে। অতঃপর চোখ তুলে কড়া চোখে তাকালো ফ্লোরার পানে, কিছুটা ধমকের স্বরে বলল, কতবার বলেছে সিঁড়ি ভেঙে বারবার নিচে যাবে না, কথা কেন শোনো না তুমি? অভিমানী বালিকার ন্যায় ছোচ উল্টালো রমণী। আহ্লাদি গলায় বলল, তুমি বলেছ একা একা নিচে না যেতে, কিন্তু এখন তো তুমি বাড়িতেই আছো। আমি বাড়িতে থাকি কিংবা না থাকি, তুমি আর সিঁড়ি মারাবে না। গট ইট? স্ত্রীর সুরক্ষায় তুষার যাওয়াত অনুভূতিহীন তৎপর ফ্লোরা। রাগ করলেও যায় আসে না তার। তবু অভিমান নিয়ে জানতে চাইল রমণী। ধমকাচ্ছ? কয়েক মুহূর্ত নীরব থেকে মেয়েটাকে দেখলো তুষার। দেখতে গিয়ে মনে মনে অনুধাবন করলো ফ্লোরার ওই টলমল চাহনি। অভিমানী চোখের জল আজকাল ভীষণ পোড়ায় তাকে। তবে কি যন্ত্রের মতো অনুভূতিহীন হৃদয়টা নমনীয় হতে শুরু করেছে? তুষার ভাবতে গেল না সেসব। তবে ফ্লোরার 2 বাহু আঁকড়ে ধরে খানিক ঝুঁকে গ্রীবা নামিয়ে বলল, না, অনুরোধ করছে। মানুষ এভাবে অনুরোধ করে? তাহলে কিভাবে করে? তুষারের কণ্ঠস্বর শীতল হয়ে এলো। ততোধিক শীতল গলায় ফ্লোরা জবাব দিল, আদর দিয়ে। তৎক্ষণাৎ ওর উন্মুক্ত কাঁধে মুখ ডোবালো তুষার। লম্বা শ্বাস টেনে উচ্চপুচের কোমলতা উষ্ণতা ছড়িয়ে দিয়ে হিসিসি আওড়ালো। আদর দিয়ে যাচ্ছে, এবার বলো। স্বামীর গভীর আলিঙ্গনে আবেশে চোখ বুঝলো রমণী। কম্পনমান স্বরে জবাব দিল, ঠিক আছে, সিঁড়ি মারাবো না, কিন্তু ইয়াস? ইয়াসের নাম নিতেই চকিতে মুখ তুলল তুষার। প্রসন্ন এসে জানতে চাইল, কোথায় সে? নিচে রেডি হয়ে তোমার জন্য ওয়েট করছে। তুষার আর কথা বাড়লো না। একবার ঘড়িতে চোখ বুলিয়ে ঝটপট চুমু খেলো ফ্লোরার দুগালে। বাচ্চার মতো বুকে আগলে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে বলল, আজ আমাদের ছেলের স্পেশাল ডে, নত বের হওয়ার প্ল্যান ছিল না। 1 সপ্তাহ আগে পরে সব মিটিং ক্যান্সেল করে দিয়েছি শুধু তোমার জন্য। বাট ইউ নো, হি ইজ মোস্ট স্পেশাল টু মি। তুষারের কথার পাশে বিগলিত হাসলো ফ্লোরা। মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলল, আমার ছেলের স্পেশালিটি আমি জানি, তোমাকে আর ব্যাখ্যা দিতে হবে না মিস্টার জাওয়াদ। সাবধানে থাকবে, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে হসপিটাল যাবে। নিচে মাদাম রাজ আর আমি তো আছি। কথা শেষ করে আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না তুষার। প্রেয়সী ললাট মাঝে নিগুড়ো চুম্বন এঁকে বেরিয়ে গেল ঘর থেকে। সকালে স্নিগ্ধ আবহাওয়ায় মতোই ফুরফুরে মেজাজ নিয়ে গাড়িতে বসে আছে তুষার। যানজটবিহীন ফাঁকা সড়কের উপর দিয়ে সাই সাই করে মেট্রোর দিকে এগিয়ে যাচ্ছে চকচকে ব্ল্যাক রোলস রয়েস গাড়িটা। সামনে বসে চোখে রোদ চশমা লাগিয়ে নিশ্চিন্ত মনে ড্রাইভ করছে তুষারের ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট রোহান শাহরিয়ার। নম্র ভদ্র আজ্ঞাবহ এই বাঙালি ছেলেটাকে ভীষণ পছন্দ তুষারের। যেমন দেখতে সুদর্শন, তেমনই কর্মঠ। ইতালিয়ান নামকরা স্নাইপার বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি আর ধারালো বুদ্ধি। ওর আন্ডারওয়ার্ল্ডে সে ওয়ারওলফ নামে খ্যাত। আশেপাশে ঘেঁষা তো দূর থাক, শত্রুপক্ষ তুষারের ছায়া মারালেও তাকে পতঙ্গের মতো তুলে এনে ছুঁড়ে ফেলে দেয় অ্যাড্রিয়াটিক সাগরের মাঝখানে। তবে বরাবরের মতো রেহানের ব্যাপারেও নির্লিপ্ত ভাবাবেগহীন যন্ত্রমানব।
এত এত খাটুনি করেও তার মুখ থেকে প্রশংসার পও কোনোদিন শুনতে পায়নি ছেলেটা। ব্যাপারটা নিয়ে প্রথম প্রথম আফসোস এবং খারাপ লাগা কাজ করলেও তুষারের আচরণে এখন ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছে রেহান। তুষার নির্লিপ্ততার মাঝেই যে অসীম অনুরাগ মিশে থাকে তা এখন অবগত বান্দা। পেছনের সিটে তুষারের পাশে বাবু হয়ে বসে আছে ছোট ছোট দু হাত ফিডিং বোতল আঁকড়ে ধরে চুকচুক শব্দ করে ফিডার খাচ্ছে 5 কি 6 বছর একটি শিশু বাচ্চা। সুটেড বুটেড চমৎকার আউটফিটে তাকে বয়সের চেয়েও কিছুটা বড় লাগছে। পরিধেয় রয়্যাল ব্লু ব্লেজারটি বুকের অংশে সেলমোহর দিয়ে খোদাই করা ভ্যানিসের বিখ্যাত ইন্টারন্যাশনাল স্কুলের নাম। চমৎকার পোশাকের সঙ্গে যুক্ত করা হয়েছে মানানসই গ্রেচাই আর পায়ে মপ পলিশড কালো জুতা। শিশুটির চেহারা আদল মারাত্মক আকর্ষণীয়। এইটুকু ছেলে ব্লেডের মতো ধারালো জল আইন।